প্রথম বিদেশ সফরে এ মাসে মালয়েশিয়া যেতে পারেন প্রধানমন্ত্রী। বন্ধ থাকা শ্রমবাজার খোলার আশা, দুদেশের চুক্তির তাগিদ। নতুন বাজেট হবে 9,38,000 কোটি টাকার। বাস্তবায়নের সক্ষমতা ও রাজস্ব আহরণ বড় চ্যালেঞ্জ বলছেন বিশেষজ্ঞরা। ব্যাটারি চালিত অটোরিকশা ও ইজি বাইক চালাতে লাগবে লাইসেন্স ও রুট পারমিট। দিতে হবে কর, যোগ্য হতে হবে চালকদের। সার ও কীটনাশকের উপর থেকে ভ্যাট ও কর প্রত্যাহারের সিদ্ধান্ত। সরাসরি লাভবান হবে কৃষক, কৃষি খাতে পড়বে ইতিবাচক প্রভাব। পরিকল্পিত উন্নয়নের অভাবে কক্সবাজার সমুদ্র সৈকতে বাড়েনি বিদেশি পর্যটক। বাজেটে পর্যটন খাতে বরাদ্দ বাড়ানোর তাগিদ। পদ্মা সেতু চালুর পর জৌলুস হারিয়ে শুনশান দৌলতিয়া পাথুরিয়া নৌরুট। ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হওয়ায় বেকার হাজারো মানুষ। দেখছিলেন সুপারবোর্ড সংবাদ শিরোনাম। সংবাদ সকালের সঙ্গে আছি আমি আয়েশা বুবলি। এবার বিস্তারিত। চীনের আগে মালয়েশিয়াতে হতে পারে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফর। চলতি মাসেই তার মালয়েশিয়া সফরের জোর সম্ভাবনা আছে। এই সফর ঘিরে প্রত্যাশা বাড়ছে শ্রমবাজারে। এ খাতের সঙ্গে সংশ্লিষ্টদের দাবি, প্রধানমন্ত্রীর এই সফরেই ঘোষণা আসবে মালয়েশিয়ায় দীর্ঘদিনের বন্ধ শ্রমবাজার খোলার। বিশেষজ্ঞরা বলছেন, তাৎক্ষণিকভাবে না হলেও প্রধানমন্ত্রীর সফরের সুফল আসবে বিভিন্ন ধাপে। এ ব্যাপারে দুদেশের মধ্যে চুক্তির তাগিদ দেন তারা। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে যাত্রা শুরু করে বিএনপি সরকার। সরকার গঠনের পর থেকেই কূটনৈতিক মহলে আলোচনা, প্রথম কোন দেশকে বিদেশ সফরের জন্য বেছে নেন তারেক রহমান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে খবর, প্রথম বিদেশ সফর সম্ভবত মালয়েশিয়া যেতে পারেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী মালয়েশিয়ার সফর প্রসঙ্গ উঠতেই সামনে এসেছে দেশটিতে বন্ধ হয়ে যাওয়া শ্রমবাজার ইস্যুটি। 1992 সালে আনুষ্ঠানিকভাবে মালয়েশিয়ার জনশক্তি রপ্তানি শুরু করে বাংলাদেশ। নানা অনিয়ম ও দুর্নীতির কারণে বারবার বন্ধ হয়েছে এ শ্রম বাজার, আবার খুলেছেও। 2008 সালে বাজার বন্ধ হওয়ার প্রায় 8 বছর পর 2016 সালে তা পুনরায় চালু করা হয়। 2 বছর পর আবারও দুর্নীতির অভিযোগে 2018 সালে বাজার বন্ধ হয়। 3 বছর পর 2021 সালের ডিসেম্বরে নতুন সমঝোতা চুক্তির মাধ্যমে আবারও এই বাজার খোলে। সর্বশেষ 2024 সালের 31 মে থেকে বন্ধ রয়েছে বাংলাদেশের চতুর্থ শ্রম বাজার মালয়েশিয়া। সরকারের নানা দৌড়ঝাঁপ সত্ত্বেও খোলা যায়নি মালয়েশিয়ার শ্রম বাজার। বাইরা নেতাদের আশা, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বৈঠকের পর খুলে যাবে বন্ধ থাকা এই শ্রম বাজার। দেশের প্রধানমন্ত্রী এবং আমাদের মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়, এই দুইজন আমাদের জন্য এমন একটি অবস্থা ওইখানে সৃষ্টি করবেন, কিংবা আমাদের অ্যাপ্রোচটা এরকম থাকবে যাতে জনশক্তি বাজারটি আবার পুনরায় খোলে। 22 থেকে আবার 24 পর্যন্ত খোলা ছিল। এই সময়ের মধ্যে আমরা প্রায় 4,76,000 লোক প্রেরণ করেছি, প্রায় 3 বিলিয়নের উপরে রেমিটেন্স আমরা পেয়েছি। এই বিষয়গুলো তো অবশ্যই আমাদের প্রধানমন্ত্রী এবং আমাদের মন্ত্রী মহোদয় এই দিকে দৃষ্টিপাত করবে। তবে ভিন্ন মত অভিবাসন বিশেষজ্ঞদের। তারা বলছেন, শীঘ্রই শ্রমবাজার না খুললেও প্রধানমন্ত্রী সফরের সুফল আসবে দীর্ঘমেয়াদে। আর এক্ষেত্রে সমঝোতা স্মারক নয়, করতে হবে চুক্তি। এই সফরের ভিত্তিতে সরাসরি আমরা তাৎক্ষণিক কোনো ফলাফল পাব না, কিন্তু যেটা হতে পারে যে অন্তত যদি একটা জেন্টলম্যানস এগ্রিমেন্ট হয় যে না, আমরা এটার একটা কিছু জিনিস হয়তো শর্ট টার্মে এবং কিছু জিনিস আমরা লং টার্মে উভয় রাষ্ট্রই চাচ্ছি একটা সমাধানের জায়গায় যেতে, এবং যেটা দরকার, যেটা কিছুদিন আগে অন্যান্য দেশের ক্ষেত্রেও চিন্তা করা হচ্ছে বা আমরাও বলি, চুক্তির জায়গায় যাওয়া। আমরা সাধারণত যেটা হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে সমঝোতা স্মারক, অর্থাৎ বাধ্যবাধকতা কোনো সরকারের পক্ষেই খুব একটা থাকছে না। অতীতের সব সমস্যা সমাধানের পাশাপাশি শ্রম বাজারকে সিন্ডিকেট মুক্ত করার তাগিদ দেন বাইরা সহ অভিবাসন বিশেষজ্ঞরা। অর্থাৎ উইন উইন একটা জায়গা। মালয়েশিয়াও বুঝবে যে না, আমি অন্যান্য দেশের জায়গা থেকে চিন্তা করলে বাংলাদেশের কর্মীও কোনো কম না। কূটনৈতিক তৎপরতা কিংবা শর্ত শিথিলতার যে বিষয়গুলো আছে, সেগুলো আমরা যদি নিজেদের মধ্যে মালয়েশিয়া এবং আমরা উভয়ই একটা উইন উইন সিচুয়েশনে যদি একটা জায়গায় আসতে পারি। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। এবার 2026-27 অর্থবছরের বাজেট বিশ্লেষণ। প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের প্রথম বাজেট। 2026-27 অর্থ বছরে এ বাজেটের আকার 9,38,000 কোটি টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ, যেখানে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে 6,95,000 কোটি টাকা। জিডিপি প্রবৃদ্ধি লক্ষ্য থাকছে 6.5%। সরকার 7.5% ঘরে মূল্যস্ফীতি রাখতে চাইছে। অর্থনীতিবিদরা বলছেন, শুধু বাজেটের আকার বাড়ালেই হবে না, তা বাস্তবায়নের সক্ষমতা এবং রাজস্ব আহরণের বাস্তবসম্মত কৌশলী হবে বড় চ্যালেঞ্জ। বিস্তারিত সাদিয়া লাবনীর প্রতিবেদনে।
নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি পূরণের লক্ষ্য নিয়ে দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট দিতে যাচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার। 2026-27 অর্থ বছরের জন্য এই বাজেটের আকার ধরা হয়েছে 9,38,000 কোটি টাকা। এর মধ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিবিতে বরাদ্দ থাকছে 3 লাখ কোটি টাকা। পরিচালন ব্যয়ের মধ্যে ঋণের সুদ পরিশোধে যাবে সর্বোচ্চ বরাদ্দ। এরপরেই সর্বোচ্চ ব্যয় হবে ভর্তুকিতে, যার পরিমাণ প্রায় 1,20,000 কোটি টাকা। বাজেটে মোট ব্যয়ের বিপরীতে রাজস্ব আয়ের লক্ষ্য ধরা হয়েছে 6,95,000 কোটি টাকা। এর মধ্যে এনবিআর থেকে আদায় হবে 6,04,000 কোটি টাকা। আসছে বাজেটে ব্যয় ও আয়ের ব্যবধান দাঁড়াচ্ছে 2,43,000 কোটি টাকা। এ ঘাটতি মেটাতে ব্যাংক ও বিদেশি ঋণের উপর মাত্রাতিরিক্ত নির্ভরতা বাড়বে, যা বাজেট বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। সেই সঙ্গে সরকারকে সামলাতে হবে আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর সংস্কার সংক্রান্ত চাপও। ব্যাংক বরোয়িং যেটা টার্গেট করছে, যদি বাজেট বাস্তবায়ন 80 ভাগেও রাখতে পারে, আমার ধারণা এইটার চেয়ে বড় অ্যামাউন্টই বরোয়িং যেতে হবে ব্যাংক বরোয়িংয়ে। কেননা রাজস্বের যে টার্গেট করেছে, এটা আমি খুব রিয়েলিস্টিক মনে করি না। রাজস্ব আগামী বছরেও রাজস্ব সংগ্রহ দুর্বলই থাকবে। হিস্টোরিক্যাল দুর্বলতা, রিফর্মের অভাব, কাঠামোগত সমস্যা, এগুলো তো আছেই। বাংলাদেশে এখন যেই অর্থনৈতিক পরিস্থিতি আছে, তাতে এই বাজেটে যেই লক্ষ্যমাত্রা রাখা হয়েছে তার অধিক ব্যাংক বোরোয়িংয়ে সরকারের যাওয়াটা ঠিক হবে না। ব্যাংক বোরোয়িংটাকে নিয়ন্ত্রিত রাখাটা এখন সরকারের জন্য গুরুত্বপূর্ণ। কয়েক বছর ধরেই ঊর্ধ্বমুখী দেশের মূল্যস্ফীতির পারদ। এই অবস্থায় আগামী অর্থ বছরে মূল্যস্ফীতি 7.5% ঘরে রাখার লক্ষ্য সরকারের। সেই সঙ্গে বাড়ানো হচ্ছে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতা। গুরুত্ব দেওয়া হচ্ছে ফ্যামিলি কার্ড আর কৃষক কার্ডের মতো কর্মসূচিগুলোতে। রাজনৈতিক সরকার, ইলেক্টেড গভর্নমেন্ট অনেক বড় ম্যান্ডেট নিয়ে আসছে, মানুষের অনেক প্রত্যাশা আছে। সুতরাং তাদের ভোটার এবং সিটিজেনদের জন্য কিন্তু বিভিন্ন কিছু করতে হবে, বিশেষ করে লো ইনকাম, লোয়ার মিডল ইনকাম, রুরাল পপুলেশন। সেই জায়গায় হয়তো সোশ্যাল প্রোটেকশন বা এই যে ফ্যামিলি কার্ডের মতো যে ইনোভেটিভ অ্যাপ্রোচগুলো, সেগুলার দেখা যাবে যে সেগুলার একটা বড় ব্যবহার হচ্ছে। বাজেটে অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার পাশাপাশি বিনিয়োগ বাড়ানো এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচিকে আরও শক্তিশালী করতে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার। বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে 6.5%। একদিকে উচ্চ মূল্যস্ফীতি, অন্যদিকে রাজস্ব আদায়ের চ্যালেঞ্জ, সেই সাথে আছে বিনিয়োগ আর কর্মসংস্থান বাড়ানোর চাপ। এত সব চ্যালেঞ্জ সামনে নিয়েই ঘোষণা করা হচ্ছে 2026-27 অর্থ বছরের জাতীয় বাজেট। এই বাজেট সাধারণ মানুষের জীবনযাত্রায় স্বস্তি আনার পাশাপাশি কতটা গতি ফিরিয়ে আনতে পারে দেশের অর্থনীতিতে, সেটি এখন বড় প্রশ্ন। সাদিয়া লাবনী, দেশ টিভি, ঢাকা। সড়কে শৃঙ্খলা ফেরানো ও যানজট কমাতে অবৈধ ব্যাটারি চালিত অটোরিকশা এবং ইজি বাইককে নিয়ন্ত্রণের আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার। নতুন বৈদ্যুতিক 3 হুইলার ব্যবস্থাপনা নীতিমালা 2025-এর মাধ্যমে এসব যানবাহনকে লাইসেন্স, রুট পারমিট ও ট্র্যাকিং ব্যবস্থার আওতায় আনা হবে। একই সঙ্গে করের আওতায় আসছে ব্যাটারি চালিত অটোরিকশা। আর যাত্রী সেবায় পরিবর্তন আনতে গণপরিবহন খাতেও নেওয়া হচ্ছে নতুন উদ্যোগ। অটোরিকশা নিয়ে ঝর্ণারায়ের বিশেষ রিপোর্টের আজ শেষ পর্ব। ক্যামেরায় ছিলেন ইশতি সোহেল। নসিমন, করিমন, ইজিবাইক ও ব্যাটারি চালিত রিকশা সহ বিভিন্ন ধরনের যানবাহন সড়কে চলাচলের অনুমোদন দেয়নি সরকার। একই সঙ্গে 20 বছরের বেশি পুরনো ট্রাক, কাভার্ড ভ্যান এবং 25 বছরের বেশি পুরনো বাস, মিনিবাসও আইন অনুযায়ী অবৈধ। এই অবৈধ ও মেয়াদোত্তীর্ণ 2 ধরনের যানবাহনই এখন দাপিয়ে বেড়াচ্ছে দেশের সড়ক মহাসড়কে। এসব অবৈধ ও ঝুঁকিপূর্ণ যানবাহন উচ্ছেদে অতীতে একাধিক উদ্যোগ নিলেও তা কাজে আসেনি। সারা দেশে কয়েক দফা অভিযান চালিয়ে চালক ও মালিকদের আন্দোলনের মুখে পিছিয়ে যেতে হয় প্রশাসনকে। যাদের সক্ষমতা আছে সড়কে চলাচলের জন্য, যেটা আমি বললাম যে স্ট্যান্ডার্ড বা স্পেসিফিকেশন অনুযায়ী যারা সক্ষম তাদেরকে সড়কে রাখবেন এবং ধীরে ধীরে আপনি লাইসেন্সের আওতায় আনেন, চালকের প্রশিক্ষণের আওতায় আনেন। এটা সময় লাগবে, তবে এই কাজগুলি যদি না করি তাহলে যে অনিয়ন্ত্রিত জন্ম আমরা দেখছি সড়কে, এটা আপনি ঠেকাতে পারবেন না। এই অটোরিকশা নিবন্ধন এবং ইয়ার আওতায় চালকদের লাইসেন্স অর্থাৎ ডাটাবেজের আওতায় নিয়ে আসা, এটা অত্যন্ত জরুরি। এবার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নতুন উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। জনদুর্ভোগ কমাতে এবং বাস্তবতা বিবেচনায় নিয়ে ব্যাটারি চালিত যানবাহনগুলোকে নিয়মের মধ্যে আনতে অন্তর্বর্তী সরকারের সময় প্রণয়ন করা বৈদ্যুতিক 3 হুইলার ব্যবস্থাপনা নীতিমালা 2025-এর খসড়া বর্তমানে মতামতের জন্য সড়ক পরিবহন বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
নতুন নীতিমালায় চালকদের জন্য বয়সসীমা এবং প্রয়োজনীয় যোগ্যতা নির্ধারণ করা হয়েছে। সড়ক পরিবহন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ জানিয়েছেন, এসব যানবাহনকে একটি সুশৃঙ্খল কাঠামোর আওতায় আনতে কাজ করছে সরকার। এবারই প্রথম এলাকা ভেদে ব্যাটারি চালিত অটোরিকশাকে অগ্রিম আয়করের আওতায় আনা হচ্ছে। মানুষেরও যাতে সমস্যা না হয়, মানুষ যাতে সেবা পায়, সেই জন্য গণপরিবহনটাকে এবং সেখানে ইলেকট্রিক ভেহিকেলের প্রতি গভর্নমেন্ট বেশি আকৃষ্ট এবং অলরেডি সিদ্ধান্ত এসেছেও যে আমরা এই ইলেকট্রিক ভেহিকেলকে বড় গণপরিবহনে বড় বড় বাস এনে এই ঘাটতিটা পূরণ করব। আর দুর্ঘটনা কমাতে এবং ব্যাটারি রিক্সা শৃঙ্খলা ফিরে আনতে অবশ্যই তাদেরকে মহাসড়ক এবং সড়ক থেকে তাদেরকে প্রাথমিক অবস্থায় তাদেরকে নিয়ে যাওয়া হবে যে এলাকার ভিতরে। তার পরবর্তী পর্যায়ে আমরা চেষ্টা করব যে আমাদের সরকার চাচ্ছে যে এলাকা ভিত্তিক মনোরেল করা অথবা এলাকা ভিত্তিক অন্যান্য পরিবহনের মাধ্যমে অথবা তাদেরকে অন্য জায়গায় শিফটিং করে কিছু একটা করা যায় কিনা। প্রতিমন্ত্রী আরো জানান, পর্যায়ক্রমে মেয়াদ উত্তীর্ণ গণপরিবহন সড়ক থেকে সরিয়ে দেওয়া হবে। পাশাপাশি পরিবহন খাতে শৃঙ্খলা আনতে বাস চলাচলের জন্য নির্ধারণ করা হবে আলাদা রুট ব্যবস্থাও। ঝর্ণা রায়, দেশ টিভি, ঢাকা। 8টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। এসব প্রকল্পে ব্যয় ধরা হয়েছে 2,266 কোটি টাকা। মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী ও একনেক সভাপতি তারেক রহমানের সভাপতিত্বে সভায় নতুন সংশোধিত ও মেয়াদ বাড়ানো সহ 12টি প্রকল্প তোলা হয়। আলোচনা পর্যালোচনা শেষে 8টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে বরিশাল সেচ প্রকল্পের রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসন প্রকল্প, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নগর ভবন নির্মাণ প্রকল্প, চট্টগ্রামের আনোয়ারা, বাঁশখালী, টয়টিং, পকুয়া, বদরখালী, চকরিয়া আঞ্চলিক মহাসড়ক প্রকল্প, শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট সম্প্রসারণ প্রকল্প, দেশের 653টি মাদ্রাসায় মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন প্রকল্প অন্যতম। এ সময় প্রকল্প বাস্তবায়নে সাশ্রয়ী হওয়ার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। কৃষি উৎপাদনের খরচ কমাতে সার ও কীটনাশকের উপর থেকে ভ্যাট ও কর প্রত্যাহারের উদ্যোগ নিয়েছে সরকার। সংশ্লিষ্টরা বলছেন, এতে কৃষকের উৎপাদন ব্যয় কমবে, বাড়বে লাভ। তবে মাঠ পর্যায়ে এর সুফল নিশ্চিত করতে বাজার তদারকির উপরও গুরুত্ব দিচ্ছেন তারা। ফসল উৎপাদনে সারের পাশাপাশি কীটনাশক অপরিহার্য উপকরণ, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে এসব কৃষি উপকরণের দাম বাড়ায় উৎপাদন খরচও বেড়েছে। এমন পরিস্থিতিতে সার ও কীটনাশকের উপর থেকে ভ্যাট ও কর প্রত্যাহারের সিদ্ধান্তকে স্বস্তিকর খবর হিসেবে দেখছেন কৃষকরা। সরকার যে পদক্ষেপটা নিচ্ছে কমানোর জন্য, যদি কমায় তাহলে কৃষক খুব লাভবান হবে। ওষুধের আর সারের ভ্যাট কমা দিলে পরে কৃষক বাঁচবে, যে পরিমাণ খরচ হয় পোষায় না। কীটনাশক সার এখানে ভ্যাট কমা দেবে, তাতে আমাদের কৃষক আবাদ করে আরাম পাবে। কৃষি বিভাগ বলছে, ভ্যাট ও কর প্রত্যাহারের ফলে আমদানি ও বাজারজাতকরণ ব্যয় কমবে। এর প্রভাব সরাসরি কৃষি উপকরণের দামে পড়লে উৎপাদন ব্যয় কমবে। সরকারের এই সিদ্ধান্ত কৃষি খাতে ইতিবাচক প্রভাব ফেলবে। অত্যাবশ্যকীয় দুইটা আইটেম, এবং এটা কৃষকদের উৎপাদনের সাথে এটা একটা ব্যয়ের একটা বড় অংশ। সরকার যে সিদ্ধান্ত নিয়েছে এটা কৃষকদের কল্যাণের কথা ভেবেই কিন্তু এই সিদ্ধান্তটা নিয়েছে, এবং আশা করি এটা যদি সরকার বাস্তবায়ন করে কৃষক উপকৃত। বিশেষজ্ঞরা বলছেন, সার কীটনাশকে থাকা ভ্যাট ও কর বাতিল হলে উৎপাদন খরচ কমবে, এতে কৃষক সরাসরি লাভবান হবে। একই সঙ্গে খাদ্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখতেও সহায়তা করবে এই উদ্যোগ। সারের মূল্য কমে গেলে এটা যেহেতু একটা ফিক্সড কস্ট, সেক্ষেত্রে কৃষক সরাসরি উপকৃত হবে। তার ইনপুট কস্ট কমে যাবে এবং প্রোডাকশন কস্ট আলটিমেটলি কমে যাবে। আর প্রোডাকশন কস্ট কমে গেলে কৃষক লাভবান হবে। তবে শুধু কর ও ভ্যাট প্রত্যাহারই নয়, কৃষক যেন সরাসরি এই সুবিধা পায় সেই বিষয়টি নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে কাজ করার পরামর্শ কৃষিবিদদের। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। বিশ্বের দীর্ঘতম সৈকত কক্সবাজার, কিন্তু সুপরিকল্পিত ও টেকসই উন্নয়নের অভাবে অপার সম্ভাবনা থাকা সত্ত্বেও এখানে বিকাশ ঘটেনি পর্যটনের। দেশি পর্যটকরা আসলেও বাড়েনি বিদেশি পর্যটকের সংখ্যা। পর্যটন সংশ্লিষ্টরা বলছেন, নিরাপত্তা ও বিনিয়োগের পরিবেশ সৃষ্টি করতে পারলে কক্সবাজারে বহুমাত্রিক পর্যটনের বিকাশ ঘটবে। এজন্য জাতীয় বাজেটে পর্যটন খাতে বরাদ্দ বাড়ানোর তাগিদ সংশ্লিষ্টদের।
বিশ্বের সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। এখানে রয়েছে পাহাড় প্রকৃতি, দীর্ঘ মেরিন ড্রাইভ আর প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন, যা দেখতে প্রতিদিনই সমাগম ঘটে হাজারো পর্যটকের। আর টানা ছুটির দিনগুলোতে পর্যটকের ভিড় বেড়ে যায় কয়েক গুণ। তবে পর্যটকদের জন্য উন্নত মানের আবাসনের ব্যবস্থা থাকলেও শহরটিতে সমুদ্র সৈকত ছাড়া আর তেমন কোনো বিনোদনের ব্যবস্থা নেই। ফলে দু একদিন থাকার পর আগ্রহ হারিয়ে ফেলেন পর্যটকরা। পর্যটন সংশ্লিষ্টদের মতে বিনিয়োগের পাশাপাশি বিনোদন বৃদ্ধি এবং পর্যটন সেবা প্রতিষ্ঠানগুলোকে ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে এক ছাতার নিচে আনতে পারলে এ খাতের আরো বিকাশ ঘটবে। এখানে আমাদের কক্সবাজারে বিশেষ করে পর্যটন সেবার জন্য কোনো ধরনের ওয়ান স্টপ সার্ভিস নাই। যেসব লোকাল রিসোর্স যেগুলো রয়েছে, লবণ মৎস্য যেগুলো রয়েছে, এখানে কিন্তু নজর দেওয়া উচিত বলে আমি, কারণ বিশাল একটা ক্ষেত্র লবণ। কক্সবাজারে 95% লবণ আমরা সরবরাহ করে থাকি। আমাদের চট্টগ্রাম কক্সবাজার সড়ক আছে, এটাকে 6 লেন উন্নতি করা দরকার, যাতে পর্যটকরা সহজেই অবাধে যাতায়াত করতে পারে। পাশাপাশি রেলের সংখ্যা বৃদ্ধি করা দরকার। এদিকে জাতীয় বাজেটে পর্যটন খাত বারবার উপেক্ষিত থেকে যায় বলে মনে করছেন সচেতন মহল। বাজেটে এই খাতের জন্য বিশেষ বরাদ্দ রাখার আহ্বান স্থানীয়দের। পর্যটন নগরী হিসেবে বারবার কক্সবাজারকে বঞ্চিত করা হয়। এবার স্পেশালি আমরা চাই কক্সবাজারের জন্য বাজেট, যে পর্যটক খাতের উন্নয়নের জন্য, যে উন্নয়নের মাধ্যমে কক্সবাজার কর্মসংস্থান সৃষ্টি হবে। আমরা কক্সবাজারবাসী যে পরিমাণ জাতীয় বাজেটে অবদান রাখি তার অন্তত ন্যূনতম আমাদের অর্ধেক টাকা যদি আমাদের কক্সবাজারবাসীর জন্য খরচ করা হয়, তাহলে আরো দ্বিগুণ পরিমাণ টাকা আমরা জাতীয় রাজস্ব খাতে অবদান রাখব। সুপরিকল্পিত ও টেকসই উন্নয়ন আর আধুনিক সুযোগ সুবিধা নিশ্চিত করা গেলে কক্সবাজার এশিয়ার এই অঞ্চলে আকর্ষণীয় পর্যটন কেন্দ্রে পরিণত হবে, যা থেকে রাজস্ব আদায় বাড়বে বলে মনে করেন সংশ্লিষ্টরা। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। ইসলামী ব্যাংকের নবনিযুক্ত চেয়ারম্যান এস আলমের অপকর্মের সহযোগী এমন অযোগ্য ব্যক্তির তত্ত্বাবধানে ব্যাংকটি আবার ধ্বংস হয়ে যাবে বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। এ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রশ্ন, ব্যাংকটি নিয়ে জামায়াতে ইসলামীর এত মাথা ব্যথা কেন? আর অর্থমন্ত্রী বলেন, ইসলামী ব্যাংক ঘিরে রাজনীতি চলছে। সন্ধ্যায় ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তপ্ত হয়ে ওঠে সংসদ অধিবেশন। ইসলামী ব্যাংকের কাজও দিতে পারবে না। ইসলামী ব্যাংক ইসলাম নয়, আমাদের জনাব মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয়, জামায়াতে ইসলামও ইসলাম নয়। বাজেট অধিবেশনের তৃতীয় দিনে জাতীয় সংসদে ইসলামী ব্যাংক নিয়ে উত্তপ্ত বাকবিতণ্ডা চলে সরকারি ও বিরোধী দলের মধ্যে। ইসলামী ব্যাংকের নবনিযুক্ত চেয়ারম্যান একজন অযোগ্য অর্থ আত্মসাৎকারী দুর্নীতিবাজ ব্যক্তি বলে অভিযোগ করেন বিরোধী দলীয় একাধিক নেতা। চেয়ারম্যান বানানো হচ্ছে একজন পরীক্ষিত প্রমাণিত অর্থ আত্মসাৎকারী এবং দুর্নীতিবাজ ব্যক্তি। বিরোধী দলীয় উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহির বলেন, 5 আগস্টের পর ইসলামী ব্যাংক যেভাবে চলছিল সে ব্যবস্থা ফিরিয়ে না আনলে দেশ অস্থিতিশীল হয়ে পড়বে। ইসলামী ব্যাংকের পক্ষে যা আছে তারা আন্দোলন করবে এবং দেশে একটা বড় ধরনের আনরেস্ট হওয়ার সম্ভাবনা আছে। বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান অভিযোগ করেন, নতুন চেয়ারম্যান এস আলমের অপকর্মের সহযোগী। ব্যাংকটি আবারও ক্ষতিগ্রস্ত হবে আশঙ্কা করে তিনি বলেন, ব্যাংকিং ব্যবস্থা মাটির সাথে মিশে যাবে। ইসলামী ব্যাংক কোনো কারণে যদি আরো ক্ষতিগ্রস্ত হয়, আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশের অর্থনীতি মাটির সাথে বসে যাবে। ব্যাংকিং ব্যবস্থার উপরেই মানুষের অনাস্থা তৈরি হবে। জোর জবরদস্তি করে যাদের শেয়ার ডাকাতি করে নিয়ে যাওয়া হয়েছিল, ন্যায্য মূল্যে তাদের সেসব শেয়ার ফিরিয়ে দেওয়ার দাবি জানানোর পাশাপাশি এই ইস্যুতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তিনি। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বিশেষভাবে অনুরোধ করব, বিষয়টা নিয়ে তিনি যেন সিরিয়াসলি ভাবেন। ব্যাংকটি নিয়ে জামায়াতে ইসলামীর এত আগ্রহ কেন, এ নিয়ে সন্দেহ প্রকাশ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক সিদ্ধান্ত নেবে। যে তার বিরুদ্ধে শুধু অভিযোগ আনা হচ্ছে মৌখিক বা পত্রিকায়, সেই অভিযোগের তো তদন্ত হয় নাই, সুতরাং প্রিজাম্পশন অফ ইনোসেন্স হিসাবেই সে তার বেনিফিটটা পাবে। যদি অভিযোগ আনে তদন্ত হবে, তখন সেটা দেখা যাবে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ইসলামী ব্যাংক ঘিরে রাজনীতি চলছে। রাজনৈতিকভাবে দেশকে অস্থিতিশীল করতে ব্যাংকটি ঘিরে আন্দোলন করা হচ্ছে। এইটাকে ফেল করাবে এবং রাজনৈতিক ভাবে বলবে যে আর্থিক শৃঙ্খলা দেশে নষ্ট হয়ে গেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমরা আর্থিক শৃঙ্খলায় বিশ্বাস করি। অর্থমন্ত্রী এই ধরনের রাজনীতি থেকে সকলকে বেরিয়ে আসার আহ্বান জানান। একটা রাজনৈতিক ও স্থিতিশীল করার একটা প্রক্রিয়া চলছে, মাননীয় স্পিকার। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা।
দেখছেন সংবাদ সকাল। ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা ঠেকাতে সীমান্ত জুড়ে বাড়ানো হয়েছে টহল ও নজরদারি। এছাড়া যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে বিজিবি। এ নিয়ে আরও জানাতে পঞ্চগড় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাশিদুজ্জামান বাবু। বাবু, সীমান্তের বর্তমান পরিস্থিতি এখন কেমন দেখছেন এবং নতুন করে অনুপ্রবেশের চেষ্টা হয়েছে কিনা জানাবেন। আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, আসলে উত্তরের এই জেলা পঞ্চগড়ে কিন্তু আসলে 3 দিক থেকে সীমান্তবর্তী এলাকা, এই এলাকা দিয়ে কিন্তু আসলে প্রতিদিনেই নানা রকম ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। যেই কারণে কিন্তু আমরা দেখেছি যে পঞ্চগড়ে গত শুক্রবারে আমরা দেখেছি যে ভারতীয় বিএসএফ কোচিং করেছে 10 জন নাগরিককে, কিন্তু বিজিবির বাধার ফলে কিন্তু আমরা দেখেছি যে সেখানে তারা তাদেরকে ফেরত নিতে কিন্তু এক প্রকার বাধ্য হয়েছে। এখন কিন্তু মুষলধারে বৃষ্টি পড়ছে, তারপরে কিন্তু আমরা দেখেছি যে এই যে মিরগড় সীমান্ত রয়েছে, সেই সীমান্তে কিন্তু অত্যন্ত প্রহরী হিসাবে আসলে কাজ করছে এখানে বিজিবির সদস্যরা। তারা দেখছি যে দিন রাত সমাচারে। এর পাশাপাশি আমরা দেখেছি যে বিজিবির সদস্যরা তারা বলছে যে আসলে স্থানীয় লোকদেরকে উদ্বুদ্ধকরণের জন্য সকল কিছু করছে তারা। তাদেরকে নিয়ে কিন্তু আসলে সীমান্ত যে রক্ষা, সীমান্তের যে সীমানা অত্যন্ত প্রহরী কাজ করছে এরকম একটি অবস্থা। আপনাকে জানিয়ে রাখি যে পঞ্চগড় যে সীমান্ত এলাকা রয়েছে, সেই সীমান্ত প্রায় 270 কিলোমিটার জুড়ে 3টি ব্যাটালিয়ান কিন্তু কাজ করে। বিশেষ করে আপনাকে জানাই যে 18 ব্যাটালিয়ান এবং 56 নীলফামারী 56 ব্যাটালিয়ান এবং খালিদা 50 ব্যাটালিয়ান, এরা কিন্তু কাজ করছে সীমান্তের চতুর্দিকে। যেই কারণে কিন্তু আসলে আমরা দেখছি যে আর গত শুক্রবারে যে পুলিশের ঘটনা ঘটেছে, তারপর থেকে কিন্তু এখানকার যারা সীমান্তরক্ষী রয়েছে, যারা বিজিবি সদস্য রয়েছে, তারা কিন্তু আরও কঠোর হয়েছে। ফলে কিন্তু আসলে এখানকে কোনো রকম দুর্ঘটনা ঘটার যে পরিকল্পনা যদি। বাবু, আপনাকে ধন্যবাদ। দর্শক, সীমান্তের বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী বাবু। নারায়ণগঞ্জের সরকারি হাসপাতালগুলোতে দীর্ঘদিন ধরে জলাতঙ্ক রোগের টিকার সরবরাহ বন্ধ রয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছেন রোগীরা। কুকুর বিড়ালের কামড়ে আহতরা বাধ্য হচ্ছেন বাহির থেকে উচ্চ মূল্যের টিকা কিনতে। তবে শিগগিরই সরকারি সরবরাহের টিকা আসার কথা জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। নারায়ণগঞ্জে জলাতঙ্ক রোগের টিকার তীব্র সংকট দেখা দিয়েছে। জেলার 4টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খানপুর 300 শয্যার একটিতেও অ্যান্টিরাবিস টিকা নেই। শুধু এসব হাসপাতালে নয়, সদর জেনারেল হাসপাতালেও গত 5 মাস ধরে টিকার সরবরাহ বন্ধ রয়েছে। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন রোগীরা। তাই বাধ্য হয়েই বিনামূল্যের এই টিকা বাহির থেকে চড়া মূল্যে কিনতে হচ্ছে তাদের। আমাদের এখানে ভ্যাকসিন থাকতো, হয়তো বাইরে থেকে যাওয়া লাগতো না, আমাদের একটা হরেন শিকার হতো, কষ্ট হতো না। যেহেতু আমরা ভুক্তভোগী, আমার টাকা গেল, আমার কিনতে হবে। ওই দিন দিয়ে গেছিলাম, আজকে আসছি, ভ্যাকসিন নাই, এজন্য এখন বাইরে থেকে কিনে নিয়ে এসে দেওয়া লাগছে। সিভিল সার্জন অফিস বলছে, নারায়ণগঞ্জে গত 4 মাসে 4138 জন জলাতঙ্ক রোগী নাম লিপিবদ্ধ করা হয়েছে। এর মধ্যে এপ্রিল মাসে 1770 জন আক্রান্ত হন। এ সময় জেলা পরিষদ থেকে মাত্র 500টি টিকা পাওয়া গেছে। 5 মাস যাবত সরকারি সাপ্লাইটা আমরা পাচ্ছি না। অনুদান থেকে বিভিন্ন ফান্ড থেকে আমরা পাইছি কিছু, ওগুলাই চলছে। গতকালকে ছিল 246 জন, আজকে এখন পর্যন্ত 150 মতো হয়ে গেছে। এদিকে অ্যান্টি রেবিস টিকার সরবরাহ পুনরায় চালু হওয়ার কথা জানিয়েছেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার। WHO নতুন গাইডলাইন অনুযায়ী অনেকদিন থেকে আমরা প্র্যাকটিস করে আসছি, একটা বায়ার 4 জনে শেয়ার করে দেয়। এটা ইন্টারডার্মাল, চামড়ার নিচে দেওয়া হয়, যার জন্য পরিমাণ কম লাগে। এইটাই যখন সংকট পড়ে তখন হয়তো 4 জনের শেয়ার করে কিনা লাগে, কিন্তু এই মুহূর্তে আমাদের ভ্যাকসিন চলে আসছে, আর সংকট থাকবে না। অ্যান্টি রেবিস টিকার সরকারি সরবরাহ আবার চালু করে রোগীদের ভোগান্তি দূর করার তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা। সুব্রত গাইন, দেশ টিভি নিউজ ডেস্ক। পদ্মা সেতু চালুর আগে যোগাযোগের অন্যতম পথ রাজবাড়ী, দৌলতদিয়া, পাটুরিয়া নৌরুটে প্রতিদিন হাজার হাজার পরিবহন ঢাকা সহ বিভিন্ন অঞ্চলে যাতায়াত করত। ফেরিঘাটকে কেন্দ্র করে গড়ে ওঠা ব্যবসা প্রতিষ্ঠানগুলো মুখর থাকত দিনরাত। পদ্মা সেতু চালুর পর এই ঘাট তার জৌলুস হারিয়ে শুনশান হয়ে পড়েছে। অনেক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় বেকার হয়েছে হাজারো মানুষ। দেশের মানুষের স্বপ্ন ছিল পদ্মা সেতু। 2022 সালের জুনে বাস্তবায়িত এই মেগা প্রকল্পটিকে বলা হয় যোগাযোগ ব্যবস্থার মাইলফলক। তবে এর ফলে কর্মহীন হয়েছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার মানুষের যাতায়াতের অন্যতম নৌরুট রাজবাড়ী, দৌলতদিয়া, পাটুরিয়ার হাজারো শ্রমজীবী।
এই ঘাটকে কেন্দ্র করে গড়ে উঠেছিল শতাধিক হোটেল, 1.5 শতাধিক টং দোকান, আবাসিক বোর্ডিং। বিভিন্ন পণ্য নিয়ে হকারদের হাঁকডাকে মুখর থাকত পুরো ঘাট এলাকা। প্রায় 5 বছর আগে পদ্মা সেতু চালুর পর থেকে এই ঘাট এলাকায় যাত্রী ও যানবাহনের সংখ্যা কমেছে বহুগুণ। সেখানে এখন শুনশান নীরবতা। বন্ধ হয়েছে শতাধিক হোটেল, টং দোকান। কর্মহীন হয়েছে 5 শতাধিক হকার, হোটেল শ্রমিক এবং কয়েকশো পরিবহন শ্রমিক। পদ্মা সেতু চালু হওয়ার পরে এখন আমার দোকানে বেচাকেনা কম হয়, এখন আমি ফেরিতে হকারি করে খাই, কোনো মতন জীবন চালাচ্ছি। সেতু চালু হওয়ার আগে যে টাকা একদিনে কামাই করতে 10 দিনে সে টাকা কামাই করতে পারি না। 200 দোকান ছিল, অতিরিক্ত দোকান সব বন্ধ হয়েছে, 10-12 দোকান চলে। সরকার যদি কিছু অনুদান দিত, আমাদেরকে একটু সহযোগিতা করতে, হয়তো আমরা একটু ভালোভাবে চলতে পারতাম। বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ে কর্মরতরা জানান, আগে যানবাহনের চাপে ফেরির অপেক্ষায় মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হতো। এখন উল্টো যানবাহনের জন্য দীর্ঘ সময় ঘাটে ফেরিগুলোকে অপেক্ষা করতে হয়। গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, কর্মহীন হয়ে পড়া শ্রমিকদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা সহ তাদের আর্থিক অবস্থার উন্নয়নে পদক্ষেপ নিচ্ছে প্রশাসন। এই বিষয়টা নিয়ে আমার মনে হয় সংশ্লিষ্ট সকলকে নিয়ে আমরা সবাই বসতে পারি, বসে একটা সুপারিশের মাধ্যমে বিকল্প কি কর্মসংস্থান সৃষ্টি করা যায় সেটা আমরা বের করতে পারি। আর আমাদের সরকারিভাবে যেসব প্রতিষ্ঠান আর্থিক ঋণ বলেন দিয়ে থাকে, সেই ধরনের আওতাভুক্ত তারা থাকতে পারে কিনা সেটাও আমরা ব্যবস্থা করব। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি।